আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমরা শুরু করব কোষ ও এর গঠন এই অধ্যায়ের পড়া দিয়ে। তো তোমরা দেখতে পারতেছো আমি ক্লাস নিচ্ছি হোয়াইট বোর্ডে। তো হোয়াইট বোর্ডে ক্লাস দেখলেই তোমাদের মনোযোগ আসলে অনেক কমে যায়। ডিজিটাল বোর্ড তো আমার কাছে নেই, তাই হোয়াইট বোর্ডেই নেওয়া। তো তোমরা অন্যান্য অধ্যায়ে আমার ক্লাস করো বা না করো, তোমাদের প্রতি আমার একটা উপদেশ থাকবে সিনিয়র হিসেবে, যে কোষের চ্যাপ্টারের ক্লাসটা অবশ্যই এই চ্যানেল থেকে করে নেওয়ার জন্য। বিকজ তোমার যদি কোষের সম্পর্কে বেসিক ক্লিয়ার না থাকে, তুমি বায়োলজি আলটিমেটলি বুঝবা না। তো বায়োলজি তোমার কাছে অলওয়েজ বোরিংই লাগবে, মুখস্থবিদ্যার সাবজেক্ট মনে হবে। বাট যখন কোষ সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপশন থাকবে, এই যে বইয়ে কোষ সম্পর্কে যে কথাগুলো বলা আছে, এগুলোর সম্পর্কে যখন তুমি নিখুঁতভাবে জানবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 11টা কাজ দেয়া আছে, সাইটোস্কেলেটনের কাজ দেয়া আছে, বিভিন্ন গঠন দেয়া আছে। তোমরা ভাবতেছো এটা বই এভাবে দেয়া আছে, এভাবেই আমাকে মুখস্থ করতে হবে, এভাবেই পরীক্ষায় লিখে আসতে হবে, এর পিছনে তেমন কোনো লজিক নেই। কিন্তু না, প্রতিটা জিনিসের পিছনে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, আই রিপিট, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডের পিছনে খুব সুন্দর লজিক আছে। এবং ইন্টারমিডিয়েটের নলেজ দিয়েই সেটা বোঝা সম্ভব। এটা বোঝার জন্য পিএইচডি করতে হয় না। বইয়ের কথাগুলোকেই এদিক ওদিক করে পাজেলের মতো মিলিয়ে নিলেই কিন্তু সবগুলো তোমার কাছে লজিক্যাল মনে হবে। তখন আর বায়োলজিকে বোরিং লাগবে না, এবং অটোমেটিক তোমার বায়োলজি পড়ার ইন্টারেস্ট বাড়বে। তো আমরা আসো এই কোষ নিয়ে প্রথমে কথা বলি, যে কোষে আছে কি কি। তো আমরা সবাই জানি কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যকারী একক। তো এই কোষের মধ্যে তোমরা জানো একটা মাতৃকা থাকে। আমি জিনিসটা তোমাদেরকে বুঝাই আসো। কোষের মধ্যে তোমরা জানো একটা মাতৃকা থাকে। মাতৃকা, ইংরেজিতে বলে ম্যাট্রিক্স, বা বাংলা একটা নাম হচ্ছে ধাত্র পদার্থ। তোমরা কি বলতে পারো কোষের এই মাতৃকা বা ধাত্র পদার্থের নাম কি? মানে ধাত্র পদার্থ মানে যে অন্য সবকিছুকে ধারণ করে রাখে। এই যে কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, কত রকম অর্গানু আছে না? ইন্টারমিডিয়েটে তোমরা শিখবা পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম। এই অঙ্গাণুগুলোকে একটা তরল পদার্থ ধারণ করে রাখে, ধরে রাখে। সেই পদার্থটাকেই বলা হয় মাতৃকা বা ম্যাট্রিক্স বা ধাত্র পদার্থ। তোমাদের কাছে আমার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোষের ধাত্র পদার্থের নাম কি? সবাই কমেন্টে জানাবা, এবং অ্যান্সারটাকে প্রেসাইজ হইতে হবে, কারেক্ট হইতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি তোমরা একটু বুঝাই। যে মনে করো কোষের মধ্যে একটা ফ্লুইড আছে, জাস্ট একটা ফ্লুইড, একটা তরল পদার্থ। এটা হচ্ছে একটা তরল পদার্থ, জাস্ট আর কিচ্ছু না। যার মধ্যে কোষের সকল অঙ্গাণু ছড়ানো ছিটানো থাকে। এই তরলটার নাম কি? তোমাদের বলতে হবে এই তরলটার নাম কি। তো তোমরা হয়তো অনেকেই অনেক কিছু গেজ করেছো, বাট এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই তরলের নাম হচ্ছে সাইটোসল। আমি জানি তোমাদের বেশিরভাগের উত্তর ছিল সাইটোপ্লাজম, বাট তোমাদের অ্যান্সারটা এখানে ঠিক না। এখানে অ্যান্সারটা হবে কি ভাইয়া? সাইটোসল। সাইটোসল, এখানে অ্যান্সার হবে সাইটোসল, নট সাইটোপ্লাজম, সাইটোসল। তো সাইটোসল শব্দটা কোথা থেকে আসলো? দেখো আমরা জানি সাইটো মানেই হচ্ছে কোষ, আর সল মানে হচ্ছে জেলির মতো। আমি কি বলবো এটাকে, সল মানে হচ্ছে থকথকে পদার্থ। এটা কি রকম দেখো, দুই রকম আছে এই জিনিসটা। একটা হচ্ছে সল আর একটা হচ্ছে জেল। একটা হচ্ছে সল আর একটা হচ্ছে কি ভাইয়া, জেল। সল বলতে কি বোঝায়? সল বলতে বোঝায় ভাতের মাড়ের মতো থকথকে পদার্থ। তোমরা ভাতের মাড় দেখছো না? ভাতের মাড়। আর জেল বলতে বোঝায় জেলির মতো থকথকে পদার্থ। তাহলে একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, কোনটা বেশি ঘন বলো তো, ভাতের মাড় নাকি জেলি? অবশ্যই জেলি বেশি ঘন, তাই না? তো যার ঘনত্ব বেশি, যেটা বেশি থকথকে, তাকে বলা হয় জেল। আর যেটা কম থকথকে, তাকে বলা হয় সল। তো কোষের মধ্যেও এমন একটা ধাত্র পদার্থ থাকে, যেটা ভাতের মাড়ের মতো থকথকে, ভাতের মাড়ের মতো থকথকে, সেটাকে বলা হয় সল। যেহেতু কোষের ভেতরে থাকে, তাই নাম হচ্ছে সাইটোসল। তাই নাম হচ্ছে কি, সাইটোসল। ঠিক আছে। এখন এটা হচ্ছে জাস্ট ওই পদার্থটা, ধাত্র পদার্থ, এই বিভিন্ন অঙ্গাণুকে ধারণ করবে।
তাহলে দেখো কোষের বিভিন্ন অঙ্গাণুর নাম বলো। হ্যাঁ, কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুর নাম বলো, বলো বিভিন্ন অঙ্গাণু এখানে আমি কোষের মধ্যে দিব, খেয়াল করো। যেমন প্রথমেই দিব হচ্ছে আমি রাইবোজোম, মনে করো এখানে রাইবোজোম দিয়ে দিলাম। মনে রাখবা রাইবোজোম হচ্ছে কোষের আবশ্যকীয় অঙ্গাণু। সেলের ভিতরে অবশ্যই রাইবোজোম থাকতে হবে। রাইবোজোম থাকে না জন্য আমরা ভাইরাসকে অকোষীয় বলি, কারণ রাইবোজোম ভাইরাসের ভিতর থাকে না। হাউএভার কেন এটা অবশ্যই অঙ্গাণু আমরা পরে শিখবো। তারপরে আমরা এখানে দিতে পারি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, আমরা দিতে পারি গলজি বডি, আমরা দিতে পারি মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, আমরা দিতে পারি প্লাস্টিড, হ্যাঁ, ভেসিকল, ভ্যাকিউল, অনেক কিছু দিতে পারি। অর্থাৎ এই যে সাইটোসল আছে, এই সাইটোসলে আমি বিভিন্ন রকম অঙ্গাণু যোগ করতে পারি। সাইটোসলে আমি বিভিন্ন রকম অঙ্গাণু যোগ করতে পারি। তো প্রশ্ন হচ্ছে আমার, যদি সাইটোসলে বিভিন্ন রকম অঙ্গাণু যোগ করা হয়, তাহলে এই সাইটোসলের নাম কি হয়? তখন গিয়ে ভাইয়া এর নাম হয় সাইটোপ্লাজম। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ জাস্ট ফ্লুইডটা, শুধু ফ্লুইড, সব অঙ্গাণু বাদ দিয়ে শুধু ফ্লুইড যদি থাকে, তখন বলা হবে সাইটোসল। বাট অঙ্গাণুগুলো যোগ করার পর হয়ে যাবে সাইটোপ্লাজম। কি হয়ে যাবে ভাইয়া? সাইটোপ্লাজম হয়ে যাবে। তাহলে রাইট নাও তোমরা বোর্ডে যেটা আঁকা দেখতে পারতেছো, যে জিনিসটা ডেমনস্ট্রেট করা আছে, সেটা কিন্তু একটা সাইটোপ্লাজম। এর আগে সাইটোসল ছিল, এখন হয়ে গেছে সাইটোপ্লাজম। আচ্ছা, আমি যখন কোষীয় অঙ্গাণুগুলো এঁকেছি এখানে, খেয়াল করবে আমি অনেকটা ইন্টেনশনালি একটা অঙ্গাণুকে আঁকিনি। তোমরা সবাই গেস করতে পারছো, কোষ বলতেই যার নাম আমাদের মাথায় আসে, সেই নিউক্লিয়াসকে আমি কিন্তু এখানে আঁকিনি। এখন আমি আঁকিনি, এর পিছনে কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত নয়। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত নয়। তুমি এই যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মাঝখানে একটা নিউক্লিয়াস অ্যাড করলা, অতিরিক্ত অ্যাড করলা নিউক্লিয়াস, ভিতরে ডিএনএ আছে, হ্যাঁ, নিউক্লিওপ্লাজম আছে। তাহলে দেখো আমরা কিন্তু সাইটোপ্লাজম পেয়েছি, তাই না ভাইয়া? সাইটোপ্লাজম, সাইটোসলের পর আমরা সাইটোপ্লাজম পেয়েছি। এবার এই সাইটোপ্লাজমের মাঝে কি অ্যাড করা হয়েছে ভাইয়া? নিউক্লিয়াস। আমি সংক্ষেপে লিখলাম এনইউসি, নিউক্লিয়াস। পাশাপাশি এই যে সাইটোপ্লাজম আছে, এর চারিদিক দিয়ে একটা পর্দা দিতে হবে, যেই পর্দার নাম হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন। তাহলে খেয়াল করো, আমি সাইটোপ্লাজমের মাঝে একটা নিউক্লিয়াস অ্যাড করেছি এবং সাইটোপ্লাজমের চারদিকে একটা মেমব্রেন অ্যাড করেছি। দেখছো ছবিতে? যখনই এই কাজটা আমি করব, সাইটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াস বসিয়ে দিব, চারপাশে সেল মেমব্রেন বসিয়ে দিব, তখন এটা প্রমোশন পেয়ে হয়ে যাবে প্রোটোপ্লাজম। অর্থাৎ এখন যেটা বোর্ডে আঁকা আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। দেখছো আমরা কি শব্দগুলোর মধ্যে পার্থক্য বুঝতেছি? সাইটোসল কি, সাইটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম কি, এদের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। যখন তুমি এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না নিয়েই পরের অধ্যায়গুলো পড়তে যাবে, তখন তো বায়োলজি বোরিং লাগবে, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম মানেই কি সেল হয়ে গেছে? দেখো তো, প্রোটোপ্লাজম মানেই কি সেল? সেলে কি প্রোটোপ্লাজম ছাড়া আর অন্য কিছু নেই? অ্যান্সার হচ্ছে ভাইয়া আছে। এবং এখানেই খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমকেও কিন্তু আরেকটু প্রমোশন দেওয়া সম্ভব। কিভাবে দিব? এই যে প্রোটোপ্লাজম আছে, খেয়াল করো, প্রোটোপ্লাজমের মধ্যে যা যা আছে, অর্থাৎ বোর্ডে যেগুলো দেখতে পারতেছো সবাই তো প্রোটোপ্লাজম। বিভিন্ন অঙ্গাণু, নিউক্লিয়াস, সেল মেমব্রেন, সাইটোসল, সবাই মিলেমিশেই তো প্রোটোপ্লাজম। এতক্ষণ আমরা যে জিনিসগুলো এঁকেছি বোর্ডে, এই সবগুলো হচ্ছে জীবন্ত জিনিস, মানে এদের মধ্যে প্রাণ আছে। লিভিং অর্গানেল বলা যেতে পারে এদেরকে, লিভিং অর্গানেল, মানে এদের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। অর্থাৎ এদের ভিতরে অ্যাক্টিভলি বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন চলছে, নিউক্লিয়াস বলো, সেল মেমব্রেনের ভিতরেও চলতেছে। তো যেহেতু এদের ভিতরে অ্যাক্টিভলি বিভিন্ন রিয়াকশন চলতেছে, তাই এরা হচ্ছে লিভিং অর্গানেল, জীবিত অঙ্গাণু।
তবে কোষে এমন কিছু জিনিসপাতি থাকে যারা মৃত ডেড, মারা গেছে। হ্যাঁ, কোষের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু মৃত জিনিসপাতি থাকে। এই যে নীল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, মনে করো কোষের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই মৃত জিনিসগুলো, মৃত জিনিস। তো এই যে কোষের ভিতরে যে মৃত জিনিসগুলো আছে বা নির্জীব জিনিসগুলো আছে, তাদেরকে একত্রে বলা হয় ইনক্লুশনস। এবং প্রোটোপ্লাজমের মধ্যে যখন তুমি ইনক্লুশনস গুলো যোগ করতেছো, তখন এই প্রোটোপ্লাজমটা হয়ে যাবে প্রোটোপ্লাস্ট। সবগুলো টার্ম কিন্তু তোমরা শুনেছো, এবং আবুল হাসান স্যারের বইও লেখা আছে। সাইটোসল, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট সবই লেখা আছে। আমি গাণিতিক সমীকরণের সাহায্যে দেখানোর চেষ্টা করতেছি, ইকুয়েশনের সাহায্যে। তো দেখো, প্রোটোপ্লাজমে যখন মৃত জিনিসগুলো অ্যাড করা হচ্ছে, মৃত জিনিস বলতে কাদেরকে বোঝায়? ইউজুয়ালি এই ইনক্লুশন মনে রাখার একটা শর্টকাট আমরা ইউজ করি, পেন। পিতে হচ্ছে পিগমেন্ট, এতে হচ্ছে এনজাইম, আর এনতে হচ্ছে নেক্সচার। পিগমেন্ট বিভিন্ন রকম রঞ্জক পদার্থ, এনজাইম জৈব প্রভাবক, এবং নেকচার মধু জাতীয় পদার্থ। এরা হচ্ছে কোষের মৃত উপাদান বা নির্জীব উপাদান, যাদেরকে বায়োলজিতে ইনক্লুশনস বলা হয়। তো এই যে প্রোটোপ্লাজম এবং ইনক্লুশনস মিলেমিশে হয়েছে প্রোটোপ্লাস্ট। তো ভাইয়া, প্রোটোপ্লাস্ট মানেই কি সেল? অ্যান্সার হচ্ছে না, সেল আরেকটু উপরে। তো দেখো, এই যে আমরা প্রোটোপ্লাস্ট পেয়েছি, প্রোটোপ্লাস্ট, এই প্রোটোপ্লাস্টের চারিধারে, এই প্রোটোপ্লাস্টের চারিধারে আমি একটা ওয়াল দিব। দেখো, আগে ছিল সেল মেমব্রেন বা পর্দা। এই যে লাল কালিতে যেটা আঁকা আছে, এটা হচ্ছে পর্দা। আর এবার দিব আমি প্রাচীর, দেয়াল বা ওয়াল। অর্থাৎ দেখো, প্রোটোপ্লাস্টে আমি একটা সেল ওয়াল দিয়ে দিব। যখনই আমি প্রোটোপ্লাস্টে সেল ওয়াল দিয়ে দিচ্ছি, তখনই এটাকে বলা হবে সেল। আলটিমেটলি আমরা সেল পেয়েছি। তাহলে দেখো, সেল আমরা কিভাবে কিভাবে পেলাম। প্রথমে আমাদের কাছে একটা থকথকে পদার্থ ছিল, ভাতের মাড়ের মতো। সেটার নাম ছিল সাইটোসল। সেই সাইটোসলে আমি যখন বিভিন্ন অঙ্গাণু যোগ করলাম, নিউক্লিয়াস বাদে অন্য অঙ্গাণুগুলো, সেটা হয়ে গেল সাইটোপ্লাজম। এবার সেই সাইটোপ্লাজমের মাঝখানে আমি বসিয়ে দিয়েছি নিউক্লিয়াস, এবং চারপাশে আমি দিয়েছি সেল মেমব্রেন। তখন সেটা হয়ে গেছে প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজমে যারা যারা ছিল, সবাই জীবিত ছিল। আমি সেখানে কিছু মৃত জিনিস বসিয়ে দিয়েছি, এবং এই মৃত জিনিসগুলো সহকারে প্রোটোপ্লাজমটা হয়ে গেছে প্রোটোপ্লাস্ট। এখন প্রোটোপ্লাস্টের চারপাশে যদি একটা আবরণ দেওয়া হয়, তখন আমি সেটাকে বলবো সেল। তাহলে এতক্ষণ এত সব আলোচনা করে আমরা আলটিমেটলি একটা সমীকরণ পেয়েছি। সমীকরণটা হচ্ছে, অনেকগুলোই পেয়েছি, বাট একটা সমীকরণ আমি একটু খেয়াল করব, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট প্লাস সেল ওয়াল ইকুয়ালস সেল। এটাকে আমি ধরবো 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণকে আমি প্রয়োগ করব প্রাণী কোষে। প্রাণী কোষে, আচ্ছা বানানটা ভুল হয়েছে। 1 নং সমীকরণ প্রয়োগ করে কি পাবো বলতো? আমি যদি প্রাণী কোষে 1 নং সমীকরণটা প্রয়োগ করি, 1 নং সমীকরণ আমাকে বলছে যে প্রোটোপ্লাস্ট প্লাস সেল ওয়ালস ইকুয়ালস টু সেল। আমি যদি এটাকে 1 নং সমীকরণটাকে প্রাণী কোষে অ্যাপ্লাই করি, আমরা সবাই জানি যে প্রাণী কোষে সেল ওয়াল থাকে না। প্রাণী কোষে সেল ওয়াল থাকে না। অতএব আমরা বলতে পারি প্রাণী কোষের বেলায় প্রোটোপ্লাস্ট প্লাস সেল ওয়ালের জায়গায় আমি কত বসাতে পারি? 0 বসাতে পারি। প্রোটোপ্লাস্ট প্লাস 0 ইকুয়ালস সেল। এটা আমি বলতে পারি কিনা বলো তো? প্রাণী কোষের বেলায় আমি এটা বলতে পারি কিনা যে প্রোটোপ্লাস্ট প্লাস 0 ইকুয়ালস সেল, হুইচ ইমপ্লাইজ প্রোটোপ্লাস্ট ইকুয়ালস টু সেল। কিন্তু কখন? যখন সেলটা হচ্ছে প্রাণী কোষ।
প্রাণী কৌশলে। তাহলে জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার কিনা? পুরো ম্যাথমেটিক্যাল কিন্তু। হ্যাঁ, এইভাবে আমরা আরোহণ করতে পারি। আরোহণ বলতে আস্তে আস্তে উপরে উঠতে পারি। আমাদের যাত্রা শুরু হয়েছিল সাইটোসল দিয়ে, সেটা শেষ হলো সেলে এসে, এবং আমরা মাঝখানে একটা সমীকরণ পেলাম। সমীকরণটাকে আবার আমরা প্রাণীকোষে অ্যাপ্লাই করেও একটা ঘটনা ঘটালাম, যে প্রোটোপ্লাস্ট ইকুয়াল সেল হোয়েন দ্য সেল ইজ অ্যানিমেল সেল। প্ল্যান্ট সেলের বেলায় কিন্তু প্রোটোপ্লাস্ট নট ইকুয়ালস টু সেল হবে, বিকজ প্ল্যান্ট সেলে কিন্তু সেল ওয়াল থাকে। এবার আমরা চাইলে এটাকে রিভার্স ডিরেকশনেও পড়তে পারি, যে দেখো এইখানে আঁকা আছে এখন কি ভাইয়া, এখানে আঁকা আছে একটা প্রোটো, এখানে একটা সেল আঁকা আছে। এবার সেল থেকে আমি কোথায় যাব? সেল থেকে আমি যাব হচ্ছে, দেখো সেলের নিচের ধাপ প্রোটোপ্লাস্ট। তাহলে আমি যদি সেল থেকে প্রোটোপ্লাস্টে যেতে চাই, আমাকে কোন অংশটা সরিয়ে ফেলতে হবে? বুদ্ধি করে বলো। দেখো, প্রোটোপ্লাস্ট থেকে সেলে যেতে হলে আমাকে সেল ওয়ালটা সরিয়ে ফেলতে হবে। দেখো সেল ওয়ালটা সরিয়ে ফেলতেছি। এই দেখো প্রোটোপ্লাস্ট ছিল এতক্ষণ, এই যে সেল ওয়াল সরায় ফেললাম। এবার এটা কি হয়ে গেল? এবার কিন্তু এটা হয়ে গেছে তোমার প্রোটোপ্লাস্ট, সেল থেকে প্রোটোপ্লাস্ট হয়ে গেছে। এবার প্রোটোপ্লাস্টের নিচে আছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে যেতে হলে কি করতে হবে বলো? আমি যদি প্রোটোপ্লাস্ট থেকে প্রোটোপ্লাজমে যেতে চাই, মৃত অঙ্গাণু বা মৃত উপাদান মানে ইনক্লুশন গুলোকে রিমুভ করতে হবে, এক্সপাঞ্জ করতে হবে। করে ফেললাম। তাহলে দেখো এখন বোর্ডে যেটা আঁকা আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাস্ট থেকে প্রোটোপ্লাজমে নেমে এসেছি। এবার আমি চাচ্ছি প্রোটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমে নেমে যেতে। যেমন আমার ইউটিউবে সাবস্ক্রাইবার কমে যায়, ঠিক তেমনি আমিও সেলকে নিচে নামাই দিচ্ছি, আজকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে দেখো, আমি যদি প্রোটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমে আসতে চাই, আমাকে কি কি রিমুভ করতে হবে? নিউক্লিয়াস রিমুভ করতে হবে এবং সেল মেমব্রেন রিমুভ করতে হবে। তাহলে দেখো, আমি নিউক্লিয়াস রিমুভ করলাম এবং সেল মেমব্রেন রিমুভ করলাম। তাহলে এখন যেটা বোর্ডে আঁকা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজম থেকে আমি যদি সাইটোসলে যেতে চাই, কি করতে হবে? সেলের ভিতর যত অঙ্গাণু ছিল অঙ্গাণুগুলোকে সরায় ফেলতে হবে। সব অঙ্গাণুকে সরায় ফেললাম। এখন যেই তোমরা যেটা কল্পনা করতে পারো, যেখানে একটা ভাতের মাড়ের মতো থকথকে পদার্থ আছে, এবং সেটাই হচ্ছে সাইটোসল। তাহলে দেখো, আমি তোমাদেরকে বোর্ডে লিখার সময়ও শিখাবো, বোর্ড মোছার সময়ও শিখাবো। হ্যাঁ, এই জন্য আমি যখন বোর্ড মুছি সেটাও কিন্তু তোমাদের একটু খেয়াল রাখা উচিত। হ্যাঁ, শুধু যে লিখতে লিখতে শিখাবো তা না, মুছতে মুছতেও কিন্তু আমরা শিখাবো। ওকে, তাহলে আমরা প্রথমে কোষের বিভিন্ন অংশের সাথে পরিচিত হলাম। দ্বিতীয়ত আমরা যাব যে কোষ জিনিসটা আসলে কি। পরীক্ষায় প্রায়ই, যদিও খুব সহজ ব্যাপারটা, কিন্তু পরীক্ষায় আসে যে কোষ কি, কোষ বলতে কি বুঝো, কোষ বলতে কি বুঝো, এটা এখন আর দেয় না, বিকজ অনুধাবনমূলকে আরো অনেক কঠিন কোশ্চেন করে। তো কোষ কি, এটা হয়তো তোমাদের 1 নম্বরের কোশ্চেনে চলে আসতে পারে, যে কোষ জিনিসটা কি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু গ্যাপ নিতে পারি। আচ্ছা, এখন কোষ বলতে কি বোঝায়? কোষ বলতে বোঝায় জীবদেহের গঠনগত এবং কার্যকারী একক। যে কোনো জীবদেহ সেটা অবশ্যই কোষ দিয়ে তৈরি হবে। যদি কোষ দিয়ে তৈরি না হয়, সেটাকে জীবদেহ বলা যাবে না, সেটাকে জীবন্ত বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে কার্যকারী একক। একটা জীবদেহ যত রকম কাজ করে, এই যে আমি একটা জীবদেহ, আমি কথা বলছি, নড়াচড়া করতেছি, দেখতেছি, ঘ্রাণ নিচ্ছি, হাত উঠাচ্ছি, মাথা ঘুরাচ্ছি, চোখ টিপ মারছি, সবই কিন্তু হচ্ছে কোষ দ্বারা নিয়ন্ত্রিত। আমার দেহের সকল কাজ, যেহেতু আমি জীবদেহ, আমার দেহের সকল কাজ কোষ দ্বারা নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, সব কিছুই কোষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে সংজ্ঞা হচ্ছে, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি ইজ কল্ড সেল। তাহলে এটা কিভাবে আসলো? হ্যাঁ, বা এটার পরিণতি কি, এটার নেক্সট পরিণতি কি? এই যে কোষ আছে, কতগুলো কোষ মিলেমিশে তৈরি করে একটা কলা।
এখানে কিন্তু অনেকে বলে যে কলা কাকে বলে, একই উৎস থেকে একই ধরনের কাজ করে, একই স্থানে অবস্থান করে, একই রকম, এই এত কথার দরকার নেই, এত কথার দরকার নেই। কোন উৎস থেকে আসছে, কি কাজ করে, কোথায় থাকে, ডাজন্ট ম্যাটার। যেমন আমাদের দেহে রক্ত নামে একটা কলা আছে, সব রক্ত কি এক জায়গায় থাকে নাকি? যে সব রক্ত আমার হৃৎপিণ্ডের ভিতরে থাকে না, তো রক্ত ছড়ায় আছে পুরো বডিতে। তারপর তো রক্ত একটা কলা, পড়ছো না, রক্ত একটা রূপান্তরিত যোজক কলা, তরল যোজক কলা। তো এক জায়গায় থাকতে হবে না, কিছুই থাকতে হবে না, জাস্ট বলতে পারো যে কতগুলো কোষ যখন একত্রে অবস্থান করে, আন্তঃসম্পর্কযুক্ত, মানে ওদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে কিন্তু, তখন তাদেরকে কলা বলা হবে। দ্যাটস ইট। আন্তঃসম্পর্কযুক্ত কতগুলো কোষ যখন একত্রে অবস্থান করে, তাদেরকে কলা বলা হবে। এখানে একই উৎস থেকে আসার কোনো প্রয়োজন নেই। যেমন দেখো আমাদের কানের যে পর্দা আছে, সবাই তো ছোটবেলা থেকে কানের পর্দা পড়ছো। আম্মু বলতো ছোটবেলায় যে কানে খোঁচা না দিতে কানের পর্দা ফেটে যাবে। আমি তো ভয় পাইতাম, কানের পর্দা ফাটলে না জানি কি হবে। পরে মেডিকেলে আসে পড়লাম যে কানের পর্দা ফাটলে কোনো সমস্যা নেই, ওটা অটোমেটিক কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়, আমাদের বডি অটোমেটিক ঠিক করে দিতে পারে। তো এখন নির্বিঘ্নে কানের মধ্যে খোঁচাখুচি করি। তো তোমরা কি বিশ্বাস করলা আমার মনে হয় আমি কান খোঁচাখুচি করি? জাস্ট তোমাদেরকে জানানোর জন্য একটু গল্প আকারে বললাম ব্যাপারটা। তো যেমন এই যে কানের পর্দা আছে, এই কানের পর্দা তৈরি করতে আমাদের ভ্রূণের একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তিনটা লেয়ারেরই দরকার হয়। তাহলে একই উৎস থেকে হইতে হবে এমন কোনো অব্লিগেশন, মানে এমন কোনো বাধ্যবাধকতা আছে নাই তো ভাইয়া। বিভিন্ন উৎস থেকে আসতে পারে কোষগুলো, এসে একটা কলা তৈরি করতে পারে। এবার কতগুলো কোষ মিলে একটা কলা তৈরি করে, এরকম কতগুলো কলা মিলে একটা অঙ্গ তৈরি করে, অঙ্গ বা গ্রন্থি তৈরি করে। হ্যাঁ, কতগুলো কোষ মিলে কলা, কতগুলো কলা মিলে অঙ্গ, কতগুলো অঙ্গ মিলে তৈরি হয় একটা তন্ত্র বা সিস্টেম। যেমন দেখো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এরা তো বিভিন্ন ধরনের অঙ্গ, তাই না ভাইয়া? এই অঙ্গগুলো মিলেমিশে পরিপাক তন্ত্র সৃষ্টি করেছে। আর এরকম কতগুলো তন্ত্র মিলেমিশে তৈরি হয় একটা দেহ। জিনিসটাকে আবার রিভার্সে আনতে পারো, একটা দেহকে ভাঙলে কতগুলো তন্ত্র, তন্ত্রকে ভাঙলে কতগুলো অঙ্গ, অঙ্গকে ভাঙলে কলা, কলাকে ভাঙলে কোষ। আমি একটু এক্সাম্পল দিই এখানে। মনে করো আমাদের মানব দেহকে ভাঙলে বিভিন্ন তন্ত্র পাবা, পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। তো আমি এর মধ্যে পরিপাক তন্ত্রকে চুজ করলাম। পরিপাক তন্ত্রকে ভাঙলে বিভিন্ন অঙ্গ পাবা, পাকস্থলী, যকৃত, পিত্তাশয়। এর মধ্যে মনে করো আমি হচ্ছে যকৃতকে নিলাম। যকৃতকে ভাঙলে আবার বিভিন্ন ধরনের কলা পাবা, যেমন প্যারেনকাইমা কলা, যেমন স্ট্রোমা কলা, এরকম বিভিন্ন রকম কলা আছে যকৃতে। আবার সেই কলাগুলোর মধ্যে কোষ থাকে। তো এইটুক কাহিনী আমি জানি তোমরা সবাই খুব ভালোভাবেই জানো, বইও বলা আছে। কিন্তু কাহিনী আসলে এখানে শেষ হয় নাই, কাহিনী এখান থেকে আমি শুরু করব। এটা 9-10 সবাই জানে, আমি জানি। সবাই যেটা জানে, সবাই যেটুক, ওইটা নিয়ে আমি কাজ করি না। আমার আমার সিস্টেমটা একটু অন্যরকম, যে যেটা আছে সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, যেটা নাই সেটা নিয়ে আমি কথা বলবো। আমি সেই কাজটাই করব যেখানে আমি নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারি। এখন ঘটনা হচ্ছে, কতগুলো দেহ মিলে কি তৈরি হয় এটা কে বলতে পারবা? কোষ থেকে দেহ পর্যন্ত সবাই জানি যে কতগুলো তন্ত্র মিলে একটা দেহ, কতগুলো দেহ মিলে কি তৈরি হয়? কালারটাও, আচ্ছা এই কালারেই দেখাই দেই। কতগুলো দেহ মিলে তৈরি করে ভাইয়া একটা পপুলেশন। পপুলেশন এটা কি জানতা? যেমন দেখো বাংলাদেশে 20 কোটি মানব দেহ আছে। 20 কোটি মানব দেহ মিলেমিশে মানব বাংলাদেশে একটা হিউম্যান পপুলেশন তৈরি হয়েছে। হয়েছে কি হয় নাই? বলে না বাংলাদেশের পপুলেশন কত, 20 কোটি। হ্যাঁ, তো দেখো কতগুলো দেহ মিলে হয় একটা পপুলেশন। বুঝতে পারছো? এই হচ্ছে দেহের পরে পপুলেশন হয়। তাহলে বাংলাদেশে মনে করো 20 কোটি মানব দেহ মিলে একটা হিউম্যান পপুলেশন। মনে করো বাংলাদেশে 2 কোটি গরু আছে, 2 কোটি গরু মিলে একটা বোভাইন পপুলেশন বলতে পারি, গরুর পপুলেশন 2 কোটি। তারপর দেখো এরকম বাংলাদেশে কিন্তু কয়েকটা পপুলেশন পাওয়া যাবে, একটা মানুষের পপুলেশন, গরুর পপুলেশন, সেগুন গাছের পপুলেশন, তেলাপোকার পপুলেশন, ফার্ন ফার্নের পপুলেশন পাওয়া যাবে না? যাবে তো। এরকম কয়েকটা পপুলেশন মিলে কি তৈরি হয় বলতে পারবা কেউ? কয়েকটা পপুলেশন মিলে কি তৈরি হয়? কয়েকটা পপুলেশন মিলে তৈরি হয় একটা কমিউনিটি বা সম্প্রদায়। পপুলেশন মানে হচ্ছে কি? পপুলেশন মানে হচ্ছে গোষ্ঠী। বাংলায় বলে গোষ্ঠী, বাংলা লিখে দেই, বাংলায় বলে গোষ্ঠী।
আর কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়। এখানে কিছু বৈশিষ্ট্য জানতে হবে। গোষ্ঠীর মধ্যে বৈচিত্র্য দেখা যায় না, বাট সম্প্রদায়ে বৈচিত্র্য দেখা যায়। যে গোষ্ঠীর সবগুলো প্রাণী তো একই রকম হবে, যে মানুষের যে গোষ্ঠী বা পপুলেশন আছে সেখানে সবাই তো মানুষ, সেখানে বৈচিত্র্য খুবই অল্প। বাট যখন কমিউনিটিতে যাবা, সেখানে মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, সেগুন গাছ আছে, গোলাপ গাছ আছে, টিকটিকি আছে, কিরকিটি আছে, থাকে না, অনেক কিছু আছে। তার মানে ওখানে বৈচিত্র্য দেখা যাবে কমিউনিটিতে। দেখো পপুলেশন মিলেমিশে কমিউনিটি। এখন এই যে কমিউনিটি আছে, এই কমিউনিটি গুলা মানে জীব সম্প্রদায়গুলো কিন্তু নির্জীব উপাদানের উপর নির্ভরশীল। যেমন দেখো, আমি মানুষ জীবন্ত, তুমি গরু জীবন্ত, অমুক ছাগল জীবন্ত, বাট এদের জীবন রক্ষা করতে কিন্তু জীবনহীন জিনিসের দরকার হয়। যেমন পানি, বায়ু, মাটি, আগুন, বায়ু প্রবাহ, এগুলো দরকার আছে না? দরকার আছে। তাহলে দেখো, তোমার জীবন আছে, এই জীবনকে ধরে রাখার জন্য বিভিন্ন নির্জীব উপাদান বা পরিবেশের, যেটাকে আমরা পরিবেশ বলতে পারি, পরিবেশের কিন্তু তোমার দরকার আছে। আমাদের চারপাশে যা কিছু আছে তাই তো আমাদের পরিবেশ। এবং সেই পরিবেশ কিন্তু আমাদের জীবন ধারণের জন্য, এই যে কোষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। তো দেখো, কমিউনিটির সাথে যখন পরিবেশের মেলবন্ধন ঘটে, যে দেখো বাংলাদেশে একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে হিউম্যান পপুলেশন আছে, বোভাইন পপুলেশন আছে, সেগুন গাছের পপুলেশন আছে, বাট বাংলাদেশের একটা পরিবেশও আছে। বাংলাদেশের তাপমাত্রা এত, জলবায়ু এরকম, পানির প্রবাহ এরকম, এগুলো হচ্ছে পরিবেশ। এই কমিউনিটি এবং পরিবেশের সমন্বয়কে বলা হয় ইকোসিস্টেম। ইকোসিস্টেম, বুঝতে পারছো? তাহলে দেখো, সেল থেকে ইকোসিস্টেমে চলে আসছি, এবং ইকোসিস্টেম নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ইকোলজি, বাট জিনিসটা হচ্ছে ইকোসিস্টেম। এবার দেখো, মনে করো বাংলাদেশে একটা ইকোসিস্টেম আছে, বাংলাদেশের পাশে মায়ানমারে একটা ইকোসিস্টেম আছে, এদিকে ভারতের সেভেন সিস্টার্স ভারতে একটা ইকোসিস্টেম আছে, এদিকে পশ্চিমবঙ্গে মনে করো একটা ইকোসিস্টেম আছে। এরকম আশেপাশে অবস্থিত বেশ কয়েকটা ইকোসিস্টেমকে মিলেমিশে, মানে একই রকম দেখতে, মনে করো বাংলাদেশ আর মায়ানমারের ইকোসিস্টেম কি খুব বেশি আলাদা? একই রকম প্রায়। বা সেভেন সিস্টার্স বা পশ্চিমবঙ্গের ইকোসিস্টেম কাছাকাছি। এরকম কাছাকাছি অবস্থিত অনেকটা একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন ইকোসিস্টেম গুলোকে একত্রে বলা হয় বায়োম। এবং এটাই হচ্ছে বৃহত্তম একক, বায়োম। তাহলে দেখো, আমরা এতদিন পর্যন্ত সবাই দেহ পর্যন্ত জানতাম, এখন থেকে বায়োম পর্যন্ত জানবো। কতগুলো কোষ মিলে একটা কলা, কতগুলো কলা মিলে একটা অঙ্গ, কতগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র, কতগুলো তন্ত্র মিলে একটা দেহ, কতগুলো দেহ মিলে একটা পপুলেশন, কতগুলো পপুলেশন মিলে একটা কমিউনিটি, কমিউনিটির সাথে পরিবেশের মেলবন্ধনে ইকোসিস্টেম, আর কতগুলো ইকোসিস্টেম মিলে একটা বায়োম। আশা করি সবাই জিনিসগুলো ধরতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস যেটা আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা নিয়ে একটু আমি আলোচনা করব, সেটা হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব ব্যাপারটা আজকালকার দিনে একটু অবসোলেট। আমাদের বইয়ে জাস্ট সেল থিওরি লিখে কয়েকটা পয়েন্ট লিখছে। সেল থিওরি, এই সেল থিওরিটা প্রস্তাব করছেন কে? স্লেইডেন ও সোয়ান, এই দুইজন। তো এই সেল থিওরিতে চারটা পয়েন্ট আছে। সেল থিওরিতে চারটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো এখানে আসলে সেভাবে আমাদের বইয়ে যেভাবে লিখছে পয়েন্টগুলো, এটা অতটা সাইন্টিফিক হয় নাই। আমি একটু তোমাদের একটু বেটার ওয়েতে দেখাই। মানে এই সেল থিওরি, আবার আমি ইন্ডিয়ান যে সিলেবাস দেখছি সেখানে দেখলাম যে সেল থিওরি আছে, আবার সেল থিওরির এক্সেপশনও আছে। তো অত দূর আমাদের দরকার নেই, যেটা বইয়ে নাই সেটা নিয়ে আমরা অতটা সময় নষ্ট করব না। বাট ওই জিনিসটাকে একটু সঠিকভাবে দেখাই। তো সেল থিওরিতে চারটা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট আছে? চারটা। এক নম্বর পয়েন্টে বলা হয়েছে জীবদেহ সকল জীবদেহ কোষ দিয়ে গঠিত। আমার বানান একটু টুকটাক ভুল হচ্ছে, আমি বুঝতেছি। তোমরা আবার হাসাহাসি করতে পারো এটা নিয়ে, বা ভুল ধরা দিতে পারো আমাকে কমেন্টে চাইলে। আচ্ছা, তারপরে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে যে
কার্যকারী একক হলো কোষ। আমি আগে লিখি তারপর বলতেছি। 3 নম্বরে বলা হয়েছে যে কোষ থেকেই কোষের সৃষ্টি হয়, অন্য কোনো জায়গা থেকে না। কোষ থেকেই কোষের সৃষ্টি হয়, অন্য কোনো জায়গা থেকে হয় না। এবং 4 নম্বরে বলা হয়েছে কোষের ভিতর থাকা ডিএনএ কিন্তু বংশগতিতে জড়িত, বা বংশগতি বা বৈশিষ্ট্য প্রকাশে জড়িত। তাইলে আসো এই পয়েন্টগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি এবং এটার ব্যতিক্রমগুলো দেখবো। 1 নম্বরে বলছে সকল জীবদেহ, মানে সকল টার্মটা লিখলে ভালো হতো। সকল জীবদেহ কোষ দিয়ে গঠিত, মানে যেখানে জীবদেহ হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, গাছপালা হোক, টিকটিকি হোক, হ্যাঁ, তারপরে কি পিরানহা হোক, সবাই কোষ দিয়ে গঠিত হবে। অর্থাৎ জীবদেহের গঠনগত একক কিন্তু কোষ। দ্বিতীয়ত বলা হচ্ছে কার্যকারী একক কোষ, অর্থাৎ যত কাজই একটা জীবদেহ করুক, খাওয়া দাওয়া করুক, ঘোরাঘুরি করুক, মারামারি করুক, সব কোষের মাধ্যমেই হচ্ছে। এখন এই দুইটা পয়েন্ট নিয়ে একটু আপত্তি আছে। আপত্তি হচ্ছে কার জন্য? ভাইরাসের জন্য। ভাইরাস, কারণ কি? কারণ ভাইরাস তো কোষ দিয়ে গঠিত হয় না। ভাইরাসে কিন্তু কোনো কোষ থাকে না, ভাইরাস অকোষীয়, মনে রাখবা। ব্যাকটেরিয়া পর্যন্ত কোষ আছে, বাট ভাইরাস অকোষীয়। তাহলে দেখো ভাইরাস, ভাইরাস জীব নাকি জড় সেটা নিয়েও কনফিউশন আছে, আমি মানতেছি যে ভাইরাস জীব নাকি জড়, এটা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে কনফিউশন আছে। বাট ভাইরাসের কিন্তু কোষ দিয়ে গঠিত না। যারা ভাইরাসকে জীব হিসেবে ধরে নেয় তাদের সাথে কিন্তু এটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্টটা আরো বেশি ডেঞ্জারাস। সে বলছে কার্যকারী একক কোষ। তো ভাইরাস তুমি ধরলা যে হ্যাঁ ভাইরাস কোনো জীব না, বাট ভাইরাস তো বিভিন্ন রকম কাজ করে। কি কাজ করে? ভাইরাস চাইলে পৃথিবীর মধ্যে প্যান্ডেমিক ছড়াই দিতে পারে। 2020 সালে কোভিড প্যান্ডেমিক ছড়াই দিল না? এই কাজটা কে করছে? ব্যাকটেরিয়া করছে, ছত্রাক করছে, শৈবাল করছে, মানুষ করছে না তো, এটা করছে ভাইরাস। তো ভাইরাস তো কাজ তো ভাইরাস ঠিকই করতে পারে। তো ওর ভিতরে তো কোষ নাই, কোনো কাজ করে কেমনে তাইলে এই কাজগুলা? ওর ভিতরে কোষ আছে? নাই তো। তো 12টা বাজার দিচ্ছে অন্য জীব দেহের। ওকে তুমি দেহ হিসেবেই জীবই মনে করো না, বাট অন্য জীবের 12টা বাজার দিচ্ছে, তাহলে তো কাজ করে। তারপর ওকে আমি কিন্তু কোষ হিসেবে কনসিডার করি না। তার মানে এই দুইটা পয়েন্ট একটু ঝামেলা আছে, কনফিউশন আছে। 3 নম্বর পয়েন্ট বলছে কোষ থেকেই কোষের সৃষ্টি হয়। ওকে, এটা ন্যাচারালি দেখতে গেলে ঠিকই আছে যে আমরা আমাদের দেহে কোষ থেকেই কোষ সৃষ্টি হয়, পুরাতন কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। বাট হয়তো ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি কোষ বানানো যেতেও পারে। যদি কখনো বানানো যায় তখন এই পয়েন্টটাও বাতিলের খাতায় চলে যাবে। কোনো এক সন্ধ্যায় আড্ডার ছলে ভিড়ে গিয়েছিলাম আমরা বাতিলের দলে, সেরকম এটাও বাতিল হয়ে যেতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোষের ডিএনএ বংশগতিতে জড়িত। আমরা জানি এই যে কোষ আছে, কোষের ভিতর নিউক্লিয়াস থাকতে পারে, নাও থাকতে পারে কিন্তু, এবং সেই নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে, এবং ডিএনএ বংশগতিতে জড়িত, তোমার বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং তোমার বৈশিষ্ট্যগুলোকে তোমার নেক্সট জেনারেশনে নিয়ে যায় হচ্ছে এই ডিএনএ। এই 4টা পয়েন্ট আমরা একটু মনে রাখতে পারি, খুবই ইজি। অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু এটা আসতে পারে, অনুধাবনমূলক। এবং তোমরা ভাইরাসের ব্যাপারটা মাথায় রাখবা। তাহলে কি ভাইয়া, কোষের সংজ্ঞা দিয়েই 2টা পয়েন্ট লেখা যায়। যে কোষের সংজ্ঞায় আমরা কি বলেছি? গঠনগত কার্যকারী একক। তাহলে গঠন থেকে দেখো সকল জীবদেহ কোষ দিয়ে গঠিত। তারপরে কাজ দিয়ে দেখো জীবের সকল কাজ কোষ দ্বারা নিয়ন্ত্রিত। 3 নম্বর কোষ থেকেই কোষের সৃষ্টি হয়। 4 নম্বর কোষের ভিতরে থাকা ডিএনএ বংশগতিতে জড়িত এবং বংশগতিকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা আশা করি কোষের সাথে পরিচিত হতে পেরেছি আজকে ভালো মতো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সামনের টপিকগুলো আরো পড়বো। আচ্ছা, তার আগে আবার না বলে গেলেই না যে কোষের আবিষ্কারক কে, এখানে তো বলতে হবে আবার। কোষের আবিষ্কারক কে জানি? রবার্ট হুক না? রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছেন কোষের আবিষ্কারক। বাট রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন সেই কোষটা মৃত কোষ ছিল, কর্কের ছিপি। মদের বোতল বন্ধ করে রাখতে কর্ক ব্যবহার করা হয়। কর্কের ছিপিকে প্রস্থচ্ছেদ করে তিনি কোষ দেখেছিলেন, সেটা মৃত কোষ ছিল। বাট পরবর্তীতে লিওয়েন হুক, দেখো দুইটার নামই কিন্তু হুক, দুজনের নামই হুক। লিওয়েন হুক ব্যাকটেরিয়ার কোষ আবিষ্কার করেছেন,
এবং সেই কোষ ছিল জীবিত কোষ। তার মানে পরীক্ষায় আসতে পারে কোষের আবিষ্কারক কে, অ্যান্সার হবে রবার্ট হুক, তবে তার কোষটা ছিল মৃত কোষ। তাহলে জীবিত কোষের আবিষ্কারক কে, অ্যান্সার হচ্ছে লিওয়েন হুক। বানান ভুল হয়েছে আবারও, এবার এটি ইগনোর করবা না, কমেন্টে লিখে দিবা ভাইয়া বানান ভুল হচ্ছে। তো যাই হোক, এদের পূর্ণাঙ্গ হয়েছে জিনিসগুলো পড়ানো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সুকেন্দ্রিক এবং প্রাকেন্দ্রিক কোষ নিয়ে আলাপ করবো।